শুনছেন রহস্য গল্প অভিশপ্ত গদ্য বঙ্গা। গল্পটি লিখেছেন সোহম পাল। পাঠে আমি অরুময় চক্রবর্তী। গল্প অভিশপ্ত গদ্য বঙ্গা। ডিল ফাইনাল হওয়ার পর বাড়ি ফিরতেই প্রথম চোখে পড়ল পুতুলটার দিকে। কি যেন একটা খটোমটো নাম বলেছিল নিতাই কাকা। ভদ্রা নাকি গঙ্গা, বেশ সুন্দর দেখতে পুতুলটাকে। একদম একটা ছোট্ট শিশুর মতো, একেবারে জীবন্ত কয়েকদিনের বাচ্চার আদলে তৈরি। মিঠাই খুব খুশি হবে পুতুলটাকে দেখলে। ওর 6 মাস চলছে, এখন আপাতত বাপের বাড়িতে আছে ও। পুতুলটাকে খুব আদর করতে ইচ্ছে করছিল। ওটাকে নিয়ে সোফায় বসতেই ঝনঝন করে কাচের বাসন ভাঙার আওয়াজ পেলাম। পিছন ফিরে দেখি নিতাই কাকা চায়ের সরঞ্জাম ফেলে বিস্ফারিত চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমাদের বাড়িতে 30 বছরের ওপর আছে নিতাই কাকা। বাড়ির লোক বলা যেতেই পারে। মিঠাই ওর ভরসায় আমাকে রেখে বাপের বাড়ি যেতে পারে। আমার যত্নে কোনোদিন কোনো ত্রুটি করে না কাকা। এছাড়া ছিল নিশির মা, রান্না করত। 5 দিন হলো কাজে আসছে না, তাই কাকাই চা করে এনেছিল বোধহয়। কি হলো তোমার কাকা? ওভাবে কি দেখছো? বয়স হয়েছে বোঝা যাচ্ছে, যাও পরিষ্কার করে ফেলো। দামি টি সেটটা ভেঙে কেমন হতভম্বের মতো দাঁড়িয়েছিল কাকা। আমার কথায় চমকে উঠে বলল, পুতুলটা ভালো না বাবিন, ওটাকে ধরো না। ওর ঠোঁটগুলো কেমন কাঁপছিল। জবে থেকে পুতুলটা বাড়ি এনেছি, কাকা কেমন যেন করছে ওটাকে দেখলেই। আরে কাকা, আমার জন্য পুতুলটা লাকি গো। যেন পুতুলটা এলো আর ওই দুধিয়ার জমিটার ডিলটা আজ ফাইনাল হয়ে গেল। আমার একটা বড় শেয়ার থাকছে এই প্রজেক্টে। আমি হাসতে হাসতেই বললাম, 6 বছর ধরে জমিটা নিয়ে ভুগছিলাম, এত সহজে সব হয়ে যাবে ভাবিনি। ওই জমিতে তোমাদের কুলদেবীর মন্দির ছিল না ববিন? ওটা কি বিক্রি করে দিলে? আরে কাকা, ওই জঙ্গুলে জমি আর বাস্তুভিটার ধ্বংসাবশেষ রেখে কী লাভ বলো তো? ওই মন্দিরে তো পুজো বন্ধই হয়ে গেছিল আজ কত বছর হলো। এই এত বড় বাড়ি আমাদের। কাকা টি সেটের টুকরো গুছিয়ে নিতে নিতে বলল, আমার কিছু ভালো লাগছে না বাবিন। নিচে বাচ্চুর খুব জ্বর এসেছে, আজ 3 দিন হলো। বাচ্চু আমার মামাতো ভাইয়ের ছেলে। ওদের অবস্থা তেমন ভালো নয়। আমার ভাই আমার ব্যবসা দেখে। 1 তলার 2টো ঘরে ওদের থাকতে দিয়েছে। বাচ্চু খুব মিষ্টি ছেলে, মাত্র 2 বছরেই কথা বলতে শিখে গেছে। চটপট করে আধো আধো কথা বলে। আর চা করো না কাকা, বাচ্চুকে দেখে আসি একবার। শেখরকে খবরটাও দিয়ে আসি জমির। পুতুলটা শোকেসের উপর তুলে রেখে বেরিয়ে এলাম। দুই দিন পর এসেছিলাম জমির একটা কাজ দেখতে। জঙ্গল পরিষ্কার করে খোঁড়াখুঁড়ি শুরু হয়েছে। কুলদেবীর মন্দিরের দিকটায় কাজ হচ্ছিল। হঠাৎ কয়েকজন লেবার দৌড়ে এলো। একটা লোহার বাক্স পাওয়া গেছে ওখানে মাটির নিচে। বাক্স ঠিক নয়, ছোট সিন্দুক। খুলতেই আমার মাথা ঘুরে গেল। বেশ কিছু ঠাকুরের সোনার গহনা ঝলমল করে উঠল। ঠাকুরদার কাছে শুনেছিলাম কালা পাহাড়ের হাত থেকে মন্দির আর কুলদেবীকে রক্ষা করতে এই মন্দির থেকে রাতারাতি সব কিছু সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু দেবী মায়ের ছোট এক গহনা ভর্তি সিন্দুক হারিয়ে গেছিল। বহু খুঁজেও পাওয়া যায়নি আর। এই কি তবে সেই হারিয়ে যাওয়া গুপ্তধন? বাক্সটা নিয়ে টলতে টলতে গাড়িতে উঠলাম। লোক জানাজানি যত কম হয় ততই ভালো। লেবারগুলোকে বেশ কিছু টাকা দিয়েছিলাম এসব কথা গোপন করার জন্য। কিন্তু বাড়িতে ঢুকে একটা খারাপ খবর শুনে মনটা ভার হয়ে গেল। সন্ধ্যায় রক্তবমি করতে করতে বাচ্চু চলে গেছে সবাইকে ছেড়ে। কোনো রকমে ঘরে বাক্সটা রেখেই নিচে নেমে এলাম। শেখর আর ওর স্ত্রী অতসী ভীষণ কাঁদছে। মিঠাই জানলেও খুব দুঃখ পাবে। ও খুব ভালোবাসত বাচ্চাটাকে। সব মিটিয়ে ঘরে ফিরতে ভোর হয়ে গেল। শোকেসের উপর গোলুমোলু পুতুলটা একটা সতেজ বাচ্চার মতো হাসছে। মনে হয় এখনই লাফিয়ে কোলে উঠবে। 1 মায়ের কোল আজ খালি হয়ে গেল হঠাৎ করেই। আর কয়েক মাস পর আমার আর মিঠাইয়ের সন্তান আসবে পৃথিবীর বুকে। সেই অনাগত শিশুর কথা ভেবেই পুতুলটা এনেছিলাম ওই মাটিগাড়া হাটের থেকে। এক বৃদ্ধ বড় রাস্তার মোড়ে দাঁড়িয়ে বিক্রি করছিল বেশ কিছু কাঠের আর মাটির পুতুল। সাঁওতাল রমণী, খেলনা পুতুল, নানা রকমের মূর্তির ভেতর এই পুতুলটা বেশ নজর কেড়েছিল। হয়তো অবচেতন মনে পিতৃত্বের স্বাদ লুকিয়ে রয়েছে বলেই কিনে নিয়েছিলাম পুতুলটা। ভেবেছিলাম মিঠাইকে দিয়ে আসবো। ও ঘরে সুন্দর বাচ্চার পোস্টার লাগিয়েছে।
ও দেখলে খুশি হবে। বেশ কিছুদিন ওর বাড়ি যাওয়া হয়নি। ও আছে সল্ট লেকে ওর মায়ের কাছে। কিন্তু প্রথম দিন পুতুলটা দেখেই নিতাই কাকা বেশ ভয় পেয়েছিল। বলেছিল, ওটা কেন আনলে বাড়িতে? ওটা অপদেবতা, খুব বড় ক্ষতি হয়ে যাবে বাবিন, নদীতে ফেলে দিয়ে আসো ওটাকে। নিতাই কাকা সাঁওতাল, ওদের বিশ্বাস এই পুতুল নাকি অপদেবতা। কি একটা খটোমটো নাম বলেছিল সেদিন। সাঁওতালরা নাকি পুতুলকে খুব মানে। সব ওই গর্তগঙ্গার জন্য ববিন, এখনও বলছি ফেলে দাও ওটা, ও রক্ত খেতে শুরু করেছে। আমার হাতে পুতুলটা দেখে কাঁপতে কাঁপতে বলল কাকা। কখন যে পিছনে এসে দাঁড়িয়েছে দেখিনি। আমি বললাম, কাল বাস্তুভিটার মন্দির থেকে দেবী মায়ের গহনার বাক্স পেয়েছি কাকা। সব সোনার গহনা, তোমায় বলাই হয়নি। সব আমার এই লাকি পুতুলের জন্য। ওই গহনা 3 পুরুষ ধরে কেউ পায়নি, তুমিও জানো সেটা। ঠিক বলেছ, ঠিক বলেছ। এই পুতুল যার কাছে থাকে তার সৌভাগ্য উতলে ওঠে। সোনা দানা টাকা না চাইতেই আসতে থাকে। কিন্তু কিন্তু গত্রভঙ্গা সব কিছু চরম দাম নেয়। কড়ায় গন্ডায় নিজের পাওনা বুঝে নেয় এই পুতুল। কাকার মুখ ফ্যাকাশে, চোখ বড় বড় করে বলল, বৌমনির কথা ভেবে ওটাকে ফেলে সতীশ দেয়। 2 দিন পর নতুন অতিথি আসবে ঘরে। পুতুলটার লাল ঠোঁট দুটো যেন আমায় চুমু খেতে চাইছে। একটা নেশার মতো আমায় টানছে ওই গত্রবঙ্গা। শোয়ার ঘরে মাথার কাছে রেখে দিলাম যত্ন করে। এত সুন্দর পুতুল কেউ ফেলে দেয় কখনো? পরদিন সকালে চা নিয়ে এসে নিতাই কাকা খুব উসখুস করছিল। আমি তাকাতেই বলল, আমায় এবার ছাড়ান দাও ববিন, বুড়া হয়েছে, এবার দেশে যাই। বুঝলাম অভিমান হয়েছে কথা শুনিনি বলে। বললাম, আমার ছেলের মুখ না দেখেই চলে যাবে কাকা? আর কটা দিন থাকো। আর আমাদের ছেড়ে যাবেই বা কেন? ভালো হবে না ববিন, গদ্যগঙ্গার ছায়া পড়েছে এই বাড়িতে। বাচ্চুকে টেনে নিয়েছে ওই রাক্ষস। এরপর কার পালা কে জানে। ওই পুতুল তোমায় 2 হাত ভরে দেবে আর বলি নেবে কচি প্রাণের। কাকার কথায় পুতুলটার দিকে চেয়ে দেখি ওর চোখ যেন জ্বলছে, রেগে গেছে যেন। তো কী সব ভাবছি। উঠে পড়লাম। আজ একটা বড় প্রজেক্ট আছে, তাড়াতাড়ি অফিস যেতে হবে। পুতুলটাকে একটু আদর করে বেরিয়ে এলাম। আবারও গদ্রগঙ্গার কৃপায় লক্ষ্মী লাভ হলো। বড় কাজের অফার পেয়েছি। কিন্তু বাড়ি ফিরতেই শেখরের বউয়ের সঙ্গে দেখা হলো। কয়েকদিনে কেঁদে কেঁদে পাথর হয়ে গেছে মেয়েটা। এমনিতে আমায় খুব সম্মান করে। বললাম, কিছু বলবে? পুতুলটা ফেলে দিন দাদা, নিশির মা পালিয়েছে ওটার জন্যই। নিতাই কাকাও চলে যেতে চাইছে। বাচ্চুকে কেউ ওর পেট ভরেনি, এরপরও আরও খাবে। বাচ্চা হারিয়ে এক মা পাগল হতে বসেছে। মায়া হচ্ছিল অতসীর উপর। বললাম, তুমি তো শিক্ষিত, এসব কথায় কান দিও না। দাদা, মিঠাইটির কথা ভেবে ওটা ফেলে দিন, আপনাদের না কোনো ক্ষতি হয়ে যায়। বলেও ঘরে ঢুকে গেল। মনটা খচখচ করছিল। একটা নিরীহ পুতুলকে সবাই ভয় পাচ্ছে কেন এ যুগে? শোয়ার ঘরে ঢুকতেই চোখ পড়ল পুতুলটাতে। মুখটা কি নিষ্পাপ, হাসি মাখা, যেন আমার সন্তান কোলে উঠতে চাইছে। নেশার মতো কোলে নিয়ে আদর করছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। নিতাই, হ্যালো। হঠাৎ ফোনটা বেজে উঠল। মিঠাই বাথরুমে পড়ে গেছে। ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছে ওর মা বাবা। পুতুল লেকে ছুটে বার হলাম। নানা রকম বাজে চিন্তা আসছিল মাথায়। তবে কি কাকার কথাই ঠিক? ওটা পুতুল নয়, অপদেবতা। ওর জন্য কি হচ্ছে এসব? হসপিটালে গিয়ে শুনলাম ওটিতে নিয়ে যাওয়া হয়েছে মিঠাইকে। নিতাই কাকাও ছুটে এসেছিল আমার সাথে। ও যে আমাদের ভীষণ ভালোবাসে। আপন মনে কী সব বলে চলেছে নিতাই কাকা বিড়বিড় করে। মনে হয় কোনো মন্ত্র পড়ছে। আমি সামনে গিয়ে দাঁড়াতেই চোখ করল, লাল টুকটুকে চোখ। বলল, এখনো সময় আছে, ফেলে দেখ গদ্রগঙ্গাকে। ও সাঁওতালদের অপদেবতা, তোকে দেবে 2 হাত ভরে। কচি প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে তোকে সোনায় মুড়ে দেবে। আর কচি রক্ত না ফেলে শেষ করে দেবে তোদের গোটা বংশকে। উত্তেজনায় আমায় তুই বলছে কাকা। এক অজানা আতঙ্কে কেঁপে উঠলাম। একটু পরে ডাক্তার এসে বলল, মিঠাই ভালো আছে, তবে আমাদের সন্তান আর নেই। সেবক রোডের কাছে তিস্তার বুকে ছুঁড়ে ফেলবো পুতুলটাকে বারবার বলে দিয়েছি নিতাই কাকা। ছুঁড়ে ফেলে পিছন দিকে তাকাতে মানা করেছে। একা আসতে দেয়নি কাকা, নিজেই আসতে চেয়েছিল। শেষে আমার বন্ধু রিতেশ সাথে এসেছে। আস্তে আস্তে সব কথা শুনে রিতেশ বলল,
এই যুগে ছেলে হয়ে তুই এসব বিশ্বাস করিস? দেখি তোর অপদেবতাকে। কাগজে মোড়া পুতুলটাকে দেখে বলল, এই কিউট পুতুলটাকে তুই ফেলে দিবি? আমায় দে, আমার মেয়ে খেলবে। আমি বললাম, একদম ভুল করিস না, আমার বাড়িতে কি হয়েছে সবই তো জানিস। আরে এমন দুর্ঘটনা প্রচুর হয়, তুই এটা আমায় দে। আচ্ছা, কয়েকদিন রেখে দেখি না কি হয়, চলে তো আমিও ফেলতে পারবো। ওর যুক্তি তর্ক আর জেদের কাছে হার মানতেই হলো। সেবক রেলগেট থেকে ফিরে এলো গদ্রবঙ্গা। জমির প্রজেক্টটা একটা বড় ডিসপিউটে আটকে গেছিল। বড় কাজের অফারটাও হাত থেকে চলে গেল। 3 দিন মন মেজাজ ভালো ছিল না। মিঠাইও বাড়িতেই রেস্টে আছে। খুব ভেঙে পড়েছিল। ভাবছিলাম ওকে নিয়ে 2 দিন কোথাও ঘুরে আসবো। ফোনটা বাজতেই দেখি রিতেশের ফোন। প্রথমেই একটা দারুণ খবর দিল, ওর অনেক দিন ধরে আটকে থাকা প্রমোশনটা নাকি হয়ে গেছে, আর শ্বশুরবাড়ির তরফ থেকে বড় একটা সম্পত্তি পেয়েছে। আমি কিন্তু খুশি হতে পারলাম না। কেমন একটা অজানা ভয়ে কেঁপে উঠলাম। বললাম, সুদীপা কেমন আছে? ওকে সাবধানে রাখিস। ওর একমাত্র মেয়ের নাম সুদীপা। ভারী মিষ্টি মেয়েটা। জোর করে খারাপ ভাবনাগুলোকে মন থেকে দূর করতে একটা রবীন্দ্রসঙ্গীত গুনগুন করতে শুরু করলাম। কিন্তু পরদিন ভোর রাতে এসেছিল আবার রিতেশের ফোন। সুদীপাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, রক্তবমি করছে হঠাৎ করে। আমি বললাম, গত্রবঙ্গার অভিশাপ, তুই পুতুলটা ফেলে দে এখনো বলছি। ও ফোন রেখে দিয়েছিল। দুপুরে এলো খারাপ খবরটা, মেয়েটা আর নেই। ওদের বাড়ি গিয়ে শুনলাম ডাক্তাররা নাকি কিছুই ধরতে পারেনি। কি ভাষায় ওদের সান্ত্বনা দেবো বুঝতে পারছিলাম না। সবাই শ্মশানে বার হতে আমি পুতুলটাকে খুঁজতে শুরু করলাম। রিতেশের মেয়ের ঘরে পেলাম ওটাকে, যেন এক অবুঝ বাচ্চা হাসছে আমায় দেখে। ওটাকে ব্যাগে ভরে নিয়ে দ্রুত বাড়ি ফিরলাম। আর কাউকে ওর বলি হতে দেবো না আমি। নিতাই কাকাকে সঙ্গে নিয়ে সোজা সেবকের পথে রওনা দিলাম। সেবক রোডের সামনে গিয়ে ওটাকে বার করলাম, পুতুলটাকে ছুঁড়ে দিলাম তিস্তায়। তবে পড়ল নাকি গাছে আটকে গেল কে জানে। কাকা পিছন ফিরতে বারণ করায় আর সেভাবে দেখিনি। নিতাই কাকা কি জানি এক মন্ত্র পড়ছিল বিড়বিড় করে। পাশের এক কালী মন্দিরে পুজো দিয়ে বহুদিন পর বাড়ি এসে শান্তিতে ঘুমিয়েছিলাম। বাড়িটা বেশ অন্যরকম লাগছিল। ঘটনাটা কিন্তু এখানেই শেষ হতে পারত। মিঠাইকে নিয়ে পুরী ঘুরে এসেছি, মন বেশ শান্ত। পুতুলটার কথা কাউকে বলিনি, আর এমনকি মিঠাইকেও কিছু বলিনি। নিতাই কাকা বারণ করেছিল কাউকে বলতে। প্রায় 8 মাস পরের কথা। মিঠাই ঘটনাটা ভুলে আবার মা হতে চলেছে। বাড়িতে বেশ আনন্দের পরিবেশ। ওর ভাই অনিমেষ এসেছিল খবরটা শুনে দেখা করতে। একটা উপহারও এনেছিল দিদির জন্য। অনেক গল্প হলো বহুদিন পর। রাতে অনিমেষকে এগিয়ে দিয়ে ফিরে এসে ঘরে ঢুকেই আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিলাম। একটা ঠান্ডা স্রোত নেমে গেছিল সেই দাঁড়া দিয়ে। দেখি মিঠাই সোফায় বসে একটা পুতুল নিয়ে খেলছে। পুতুলটা আমার ভীষণ পরিচিত। কি সুন্দর দেখো! অনিমেষ দিয়ে গেল সুখবর শুনে, একদম সত্যিকারের বাচ্চার মতো। ও আমার দিকে তুলে ধরল পুতুলটাকে। গত্রবঙ্গা একটা বাঁকা হাসি হাসছে আমায় দেখে। শুনলেন সোহম পালের লেখা গল্প অভিশপ্ত গত্রবঙ্গা। এরকম নানা স্বাদের নানা রকম গল্প শোনার জন্য অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সের মাধ্যমে।